লালি, এই লালি, তোর কি হলো? ওঠ বলছি। কিছুক্ষণ আগেও না তোকে ঘাস খেতে দেখলাম। ও গো, কে কোথায় আছো গো? এসে দেখে যাও, আমার লালি যে কথা বলছে না। আমার লালিকে আমি হারিয়ে ফেলেছি। এখন আমাদের সংসারটা চলবে কি করে? তোর দুধ দুয়েই তো আমাদের সংসারটা চলতো রে লালি। হায় হায় রে পোড়া কপাল, বিধাতা, এটা কেন করলে তুমি? আরে ও নতুন বউ পার্বতী, সকালে উঠে এরকম মরা কান্না কেন কাঁদছো গো? আর তোমার গরুটার কি হয়েছে? অজ্ঞান টজ্ঞান হয়ে গেল নাকি? বাবারে বাবা, কটা খেতে বসেছিলাম, তোমার চেঁচানোর আওয়াজে আর খাওয়াই হলো না, দৌড়ে চলে এলাম। অজ্ঞান হয়নি গো দিদি, অজ্ঞান হয়নি। অজ্ঞান যদি হতো তাহলে আমি এভাবে কান্না করতাম না। কে জানি আমার গরুটাকে মেরে ফেলেছে গো দিদি। আমি জানি না এটা কে করেছে। আমি তো কারো কোনোদিন ক্ষতি করিনি গো দিদি, তবে কেন আমার সাথে মানুষ এরকমটা করলো? আমার লালিকে কেন মেরে ফেললো? আমি ওনাকে কি বলবো? মন খারাপ করো না গিন্নি, বিধাতা যা কপালে লিখে রেখেছিলেন সেটাই হয়েছে। কিন্তু আমাদের সংসারটা কি করে চলবে? তুমি তো শুধু আমার মন খারাপ নিয়ে পড়ে আছো। আমাদের এই অভাবের সংসারটা ওই গরুর দুধ বিক্রি করেই চলতো। এখন আমরা টাকা কোথায় পাবো? কি দিয়ে সংসারটা চালাবো বলো? উত্তর দাও। সেটা তো কিছু না কিছু একটা ব্যবস্থা করতেই হবে। সুস্থ সবল শরীর যখন বিধাতা দিয়েছে, কিছু না কিছু কাজ তো করতেই পারি নাকি? গিন্নি, দয়া করে তুমি মন খারাপ করো না। তুমি মন খারাপ করলে যে আমার ভালো লাগে না। আচ্ছা শোনো, একটা কথা বলি। তুমিও কাজ খুঁজতে যাও আর আমিও কাজ খুঁজতে যাই। যেই কাজ পাই সেই করব। আর এই সংসারটা আমাদের দুজনের, দুজন মিলেমিশে যদি কোনো একটা কাজ করি তাহলে দিব্যি আমাদের সংসারটা চলে যাবে। তুমি আমাকে মানা করো না। ঠিক আছে গিন্নি, এতে যদি তোমার ভালো লাগে তাহলে তুমি এটাই করো। আহা, এ কি আবারও কান্না জুড়ে দিলে কেন? আমার লালি, লালিকে যে খুব মনে পড়ে। আমার গরুটা কত ভালো ছিল। আরে আরে, কে তুমি? সরাসরি জমিদার বাড়ির ভেতরে ঢুকে পড়লে। কি চাও তুমি শুনি? জমিদার মশাই, আমাকে ক্ষমা করবেন। আমি গায়ের এক নতুন বউ। আমার স্বামীর একটা গাভী ছিল, সেই গাভীর দুধ বিক্রি করেই আমাদের সংসারটা চলতো। কিন্তু জানি না কে বা কারা আমাদের গরুটাকে কি জানি খাইয়ে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই জমিদার মশাই, বিচার চাই। আহা, কি আবোল তাবোল বলছো? তা তোমাদের গরুকে কে মেরেছে আমি তা কি করে বলবো? আমি কি তোমাদের শত্রুদের চিনি নাকি? আমি এসব করতে টরতে পারবো না। আমার এমনি অনেক জমিদারিত্বে ঝামেলা চলছে। ঠিক আছে জমিদার মশাই, তাহলে বিচার করতে হবে না। দয়া করে আমাকে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন, না হলে আমাদের সংসারটা যে ধ্বংস হয়ে যাবে। দয়া করুন আমাকে জমিদার মশাই, যে কোনো কাজ আমাকে দিন, আমি সব কাজ করতে পারি। এই মেয়ে তো আমার মাথা খাবে। শোন মেয়ে, আমার বাড়িতে কোনো কাজকর্ম ঘিসুটি নেই, যা এখান থেকে বলছি, যা। সাহস দেখলে অবাক হয়ে যায়, একটা মামুলি মেয়ে এসে জমিদার বাড়িতে সরাসরি জমিদারের কাছে কাজ চাইছে। দূর হয়ে যা বলছি, এখন দূর হয়ে যা। দিদি, আমি এই গ্রামের অসহায় এক গৃহবধূ। দয়া করে আমাকে একটা কাজ দিন। আমি আপনার ঘরে যে কোনো কাজ করতে রাজি আছি। আমাকে দয়া করে মানা করবেন না দিদি। দয়া করে আমাকে একটা কাজ দিন। একটা তো কাজের মেয়ে লাগেই আমার রান্নাঘরের জন্য, কিন্তু তুই কি রান্না বান্না করতে পারবি সব? ভালো মতো যদি রান্না বান্না করতে পারিস তাহলে তোকে রাখতে পারি, না হলে তোদের মতো এরকম মামুলি মেয়েদের আমার কোনো দরকার নেই। না না দিদি, এটা আমি খুব বড় মুখ করে বলতে পারি যে আমার হাতের খাবার খুবই ভালো হয়। আপনি যদি চান আমি এমনিতে একবেলা আপনাকে রেঁধে খাওয়াতে পারি, তাহলেই আপনি বুঝবেন। আমার যে কাজটা খুবই দরকার দিদি, আপনার পায়ে পড়ছি, আমাকে কাজটি দিন। শোন, এত করে যখন বলছিস তাহলে তোকে কাজে রেখে দিলাম। আর
এমনিতেও আমার মন খুব বড়, গরিব অনাথ মানুষদের দেখলে বুক ফেটে কান্না চলে আসে। শোন, তোকে মাসে 100 টাকা মাইনে দেব, হবে তো? এই মাইনে দিয়ে তুই সারা মাস আমার ঘরে কাজ করবি, কেমন? শুধু রান্না করলেই হবে না বাপু, থালা বাসন ধোয়া, ঘর ঝাড় দেওয়া সব করতে হবে। কিন্তু দিদি, এই 100 টাকা তো খুব অল্প টাকা। এই টাকা দিয়ে পুরো মাসের খরচা তো চলবে না গো। দয়া করে যদি আমাকে 200টা টাকা দিতেন তাহলে খুবই ভালো হতো। এখনের যে বাজারের দর, এই বাজারের দরে চাল কিনে খাওয়াটাই এখন বিলাসিতা হয়ে গেছে। তোকে অসহায় দেখেই আমি কাজটা দিয়েছিলাম মায়া দয়া করে, কিন্তু তুই যখন 100 টাকায় করতে চাস না, তাহলে আমার আর কোনো কিছু করার নেই বাপু। এখন আসতে পারিস। আমার আবার কাজের লোকের অভাব নেই, এক চুটকি দেব, হাজারখানে কাজের লোক এসে ভিড় জমাতে থাকবে। না না দিদি, রাগ করবেন না, আমি এই কাজটা করতে রাজি আছি। তাহলে আমি কাল সকাল থেকে কাজে যোগ করব, কেমন? আমি এখন আসি দিদি। আহা কি আনন্দ আকাশে বাতাসে। বাবা 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 রে, তুই তো জিতে গেলি রে মল্লিকা। 100 টাকা দিয়ে কি আজকালকার যুগে কাজের লোক পাওয়া যায়? রেখে তো দিলাম, এখন ওকে খাটিয়ে মারবো। না গিন্নি, অনেক জায়গায় ঘুরলাম, কেউই আমাকে কোনো কাজ দিতে পারেনি। এখন যে কি করব গিন্নি, কিছুই তো ভেবে পাচ্ছি না। ভেবেছিলাম কাজ খুঁজে পাওয়া সহজ হবে, এখন দেখা যাচ্ছে তো খুবই কঠিন। আরে তুমি কোনো চিন্তা করো না, একজন কাজ করলেই হলো। আমি একটা কাজ খুঁজে পেয়েছি অবশ্য। ওই যে গায়ের শেষের দিকের বাড়িটা, মল্লিকা দিদিদের বাড়ি আছে না, ধনী মল্লিকা দিদিরা, ওদের বাড়িতে একটা ঝিয়ের কাজের মেয়ে লাগে। দিদি বলেছে কাল থেকে কাজে যোগ দিতে, আমাকে 100 টাকা মাইনে দেবে। কি বলছো গিন্নি, মাত্র 100 টাকা? 100 টাকা দিয়ে কি আর সংসারটা চলবে গো? আর ওদের বাড়িতে কাজ করা মানেই তো প্রত্যেক দিন রসাইখানার খাটুনি। তুমি কি পারবে অত বড় ঘর সংসার একা সামলাতে? তোমার খুব কষ্ট হয়ে যাবে না গিন্নি? কোনো কষ্ট হবে না। আজকে আমার মনটা এমনিতেই ভেঙে গেছে। জমিদারের কাছে গিয়েছিলাম বিচার চাইতে, যে আমার গরুটাকে কে মেরেছে তার যেন বিচার করে। তার কাছে একটা কাজও চেয়েছিলাম। জমিদার আমার সাথে খুবই খারাপ আচরণ করেছে, সে আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। একেবারে কিছু না করার থেকে তো কিছু করা ভালো, তাই না? কষ্ট যতই হোক, সংসারটাকে তো টানতে হবে আমাদের। তা ঠিক বলেছো তুমি গিন্নি, তবে আমি এক জায়গায় কথা বলছি, যদি ওখানে কাজটা হয়ে যায় তাহলে তোমাকে আর কাজ করতে হবে না গো। চলো চলো গিন্নি, এখন দুটো জল ভাত খেয়ে আমরা শুয়ে পড়ি। সকালে আমি কাজ খুঁজতে বেরোবো, আর তুমি কাজে যেও, কেমন? আরে, তুমি রতনের নতুন বউ পার্বতী না? তা গায়ের এত সুন্দরী বউ রাস্তা দিয়ে একা একা কোথায় যাচ্ছে শুনি? শুনেছি তোমার গরুটা কি মরে গেছে, তারপর থেকে সংসারটা তোমরা চালাও কি করে গো? তোমাদের খুব অবস্থা খারাপ মনে হয়, তাই না? হ্যাঁ গো দিদি, আমাদের লালি মরে যাবার পর থেকে সংসারের যে কি হাল তা কাকে বোঝাবো। আমি গায়ের বড়লোক বাড়ি মল্লিকা দিদিদের বাড়িতে ঝিয়ের কাজ নিয়েছি গো দিদি। সংসারটা তো চালাতে হবে নাকি? আহারে, তোমার জীবনটা আমার মনে হয় আরো সুন্দর হতে পারতো। তুমি দেখতে কত সুন্দরী, আমার তো মনে হয় না এই গায়ের মধ্যে তোমার থেকেও সুন্দর কেউ আছে। তোমার তো ভালো ভালো জায়গায় বিয়ে হতে পারতো। তুমি কেন গরিব রতনকে বিয়ে করলে বলো? দিদি, আমার স্বামীর টাকা না থাকতে পারে, কিন্তু সে আমাকে তার জীবনের চাইতেও বেশি ভালোবাসে। আমার মন খারাপ থাকলে সে পাগলের মতো করে। এর থেকে সুখ আর আমি যে চাই না গো দিদি। টাকা দিয়ে কি সব সুখ কেনা যায় বলো? আমি ওনার সংসারে অনেক ভালো আছি। দিনগুলো খারাপ যাচ্ছে ঠিকই, কিন্তু একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে। তা তো ঠিকই, কিন্তু ওই যে শেষের কথাটা বললে না, যে একদিন না একদিন সব ঠিক হয়ে যাবে, ওই একদিন আর আসে না গো। তাই আমি কি বলি, তুমি বাইরে বাইরে কাজ করে তোমার অত সুন্দর রূপটা নষ্ট করো না। আমি এখন আসি দিদি, আমার কাজে যেতে অনেকখানি দেরি হয়ে গেল।
কে জানতো যে দুধ কলা দিয়ে কালসাপ পুষতে হবে আমাকে? তুই আমার গলার হারটা কেন চুরি করেছিস রে হতচ্ছাড়ি? তোর এত বড় সাহস কি করে হয়? কাজে এসেছিস মাত্র 1 মাস হয়েছে, এর মধ্যে চুরি করা শিখে গেলি? দিদি, এটা আপনি কি বলছেন? আমি চুরি করেছি মানে? আমি আমি চুরি করিনি দিদি। আমি এটা তো কল্পনাও করতে পারি না আমি মালকিনের বাড়িতে চুরি করব। আমার এত বড় সাহস হয়ে গেছে। না না দিদি, আমি চুরি টুরি করিনি দিদি, আমি করিনি। আপনার কোথাও ভুল হচ্ছে দিদি। একটু ভালো মতো আপনার গলার হারটি খুঁজে দেখুন। আমাকে দয়া করে এত বড় অপবাদ দেবেন না। আমি যে এগুলো কোনো দিন করিনি। তাই নাকি? তাহলে কি আমার হারটা উবে গেল? তুই ছাড়া এই ঘরে আর কে কাজ করে শুনি? আমার স্বামী চুরি করেছে নাকি নাকি আমি নিজেই চুরি করে তোকে চুরির দোষ দিচ্ছি? শোন হতচ্ছাড়ি, তোকে মায়া লেগেছিল বলে এ বাড়িতে কাজ দিয়েছিলাম, কিন্তু কে জানতো যে তুই একটা সত্যিকারের চোর? এখনই এখনই বেরিয়ে যা আমার ঘর থেকে, এখনই যা। দিদি, আমি তো চলে যাব, কিন্তু আমার মাসের মাইনেটা দিন। আমি এই পুরো মাস খুব কষ্ট করেছি, মাইনেটা দিয়ে দিন। আমি এখান থেকে চলে যাব দিদি। আমার বাড়িতে অনেক ঋণ হয়ে আছে, দোকানি অনেক টাকা ঋণ পায়। দয়া করে আমার 100টা টাকা দিয়ে দিন দিদি। কি? তোর এত বড় সাহস? তুই আমার সোনার হার চুরি করেছিস, আবার টাকাও চাইছিস? বাবা রে বাবা! শোন, ওই হারটার দাম কম পক্ষে 10,000 হবে, বুঝেছিস? যা যা বলছি, এক্ষুনি বেরিয়ে যা। আর একটা কথা মনে রাখিস, গ্রামের জমিদারের সাথে আমার কিন্তু অনেক বড় হাত আছে। গরিবের টাকা মেরে খেলেন তো দিদি। আপনার কোনোদিন ভালো হবে না দিদি, কোনোদিন ভালো হবে না। আমি পুরো মাস কষ্ট করেছি আপনার এখানে, আমার ন্যায্য টাকাটা আপনি দিলেন না দিদি। সব কিছু ঈশ্বরের কাছে রেখে দিলাম, আমি রেখে দিলাম। কি হলো তোমার গিন্নি? তোমার চোখে জল কেন বলো? আর আজকে কাজ থেকে এত তাড়াতাড়ি যে ফিরে আসলে, কি হয়েছে তোমার গিন্নি? একটু বলবে? আমি শেষ হয়ে গেলাম গো, আমি শেষ হয়ে গেলাম। আমাদের এই পোড়া কপালে বুঝি আর কোনোদিন সুখ লেখা নেই। সারাটা মাস কষ্ট করে কাজ করেছি দিদিদের বাড়িতে, কিন্তু আজ যখন বেতন দেবার সময় হলো, আমাকে চোর বানিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কি বলছো তুমি এসব গিন্নি? হায় হায় রে, বড় লোকদের ব্যাপার স্যাপার কোনো কিছু বুঝে ওঠার জো নেই আমাদের। আসলে আমাদের মতো গরিবেরা এর বিচার কোনোদিনই পাবে না গো, কোনোদিন পাবে না। অনেকদিন ধরে তোমাকে বলেছিলাম না যে আমি একটা কাজের কথা বলেছিলাম একজনের কাছে, আমাকে যেতে বলেছে। তুমি তাহলে সাবধানে থেকো গিন্নি, আমার আস্তে আস্তে একটু রাত হয়ে যাবে। ওই কাজটা যদি পেয়ে যায় তাহলে দেখবে আমাদের আর সুখের শেষ থাকবে না। সত্যি কি আমাদের কপালে কোনোদিন শোক থাকবে গো? আমার যে বিশ্বাস হয় না। ওগো, চলো না আমরা শহরে চলে যাই, সেখানে বোধহয় আমরা কোনো না কোনো কাজ খুঁজে পাবো। কে যে বলো গিন্নি, বাপ ঠাকুর দাদের ভিটা ছেড়ে আমি কোথায় যাব বলো তো? এটা আমার জন্মস্থান, এখানেই পড়ে মরবো আমি, তবুও কোথাও যাব না গিন্নি। আমি তাহলে আসি, কেমন? অনেকখানি রাত হয়ে গেল, উনি যে এখনো বাড়ি ফিরলেন না। কি যে হয়েছে ওনার! বিধাতা, তুমি সবসময় ওনার খেয়াল রেখো। আমার যে মনটা খুব গাইছে। আমি কি যাব? না না, এই রাত্রির বেলা যদি খুঁজতে যাই, তাহলে তো উনি আবার রাগ করে বসবেন, বলবেন এত রাতে আমি কেন গিয়েছিলাম। তার থেকে তো ভালো আমি এখানেই বসে বসে ওনার অপেক্ষা করি। যখনই উনি আসবেন তারপর আমি ঘরে যাব। তুমি কোথায় গেলে, কি করতে গেলে, কিছুই তো আমাকে বলে যাওনি গো। শুধু বললে যে আমার একটা কাজ আছে, সেটা পেয়েছি। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ওগো, ওগো, তোমার এ কি হলো গো? আমি যে সইতে পারবো না গো তোমার মৃত্যু যন্ত্রণা। ওগো, তোমার কি হলো গো? ও ও মেশো, মেশো, কি কি হলো আমার স্বামী? মারে, আমরা হচ্ছি জেলে মানুষ, সারাদিন নদীর পাড়েই পড়ে থাকি। তা তোর স্বামীর এই মৃত লাশটা আমরা নদীতেই খুঁজে পেয়েছি।
মনে হয় রাতে নদীতে মাছ ধরতে নেমেছিল যথাসম্ভব, কিন্তু নদীর প্রবল ঢেউতে তোর স্বামীকে নদী টেনে নিয়ে গিয়েছিল, সেখানেই বোধহয় মারা গেল বেচারা। না, না, আমি যে এত সুখ কোনোদিন চাইনি, কোনোদিন চাইনি। তুমি কেন নদীতে মাছ ধরতে গেলে? আমাকে কেন মিথ্যে কথা বলে গেলে যে তুমি কাজ পেয়েছো? ওগো, ওগো, ওঠো বলছি, ওঠো। আমি যে তোমাকে ছাড়া বাঁচবো না গো, আমি যে মরে যাব। তুমি ছাড়া এই দিন করলে আমার যে কেউ থাকলো না গো, কেউ থাকলো না। হে বিধাতা, তুমি এত নিষ্ঠুর কেন বিধাতা? সব কিছু কেন কেড়ে নিলে আমার থেকে? আমার ভাগ্যটাকে তুমি কেন এত খারাপ করলে? কেন? আরে দিদি, হঠাৎ আপনি আমার বাড়িতে কি মনে করে? আর কি বলবো পার্বতী, তোমার এই দুঃখ যন্ত্রণা দেখতে আমাদের আর ভালো লাগছে না। স্বামীটা মরে গেল সেই কয়েক মাস হয়ে গেছে, এখনো তুমি তার শোক কাটিয়ে উঠতে পারছো না। আমরা জানি যে তুমি তোমার স্বামীকে প্রচন্ড ভালোবাসতে, কিন্তু মানুষ মাত্রই তো মরণশীল, এভাবে ভেঙে পড়লে চলবে? কে বলেছে দিদি আমি ভেঙে পড়েছি? আমি তো ভাঙিনি দিদি, আমি সম্পূর্ণ ঠিক আছি। আমার তো শুধু কষ্ট হয় ওনার জন্য। কেন কেন আমাকে রেখে চলে গেলেন? ওসব কথা বাদ দিন দিদি, আমাকে কি কিছু বলতে এসেছেন আপনি? বলুন। বলতে তো এসেছিলামই, তাহলে শোনো, আর জড়তা করব না। পাশের গায়ের এক লোক আছে যার স্ত্রী মরে গিয়েছিল, সে চায় তোমাকে বিয়ে করতে। তুমি ওকে বিয়ে করে নাও পার্বতী, তোমার বাকিটা জীবন খুবই সুখে কাটবে। এই জগৎ সংসারে একলা মেয়ের বেঁচে থাকা খুবই কঠিন গো। তোমার যদি একটা বাচ্চা কাচ্চাও থাকতো, তার মুখের দিকে তাকিয়ে হলেও জীবনটা পার করতে পারতে, কিন্তু এখন তুমি কার মুখের দিকে তাকিয়ে বাঁচবে গো? যতটুকু বলেছেন দিদি, আর একটা কথাও দয়া করে আমার সামনে বলবেন না। আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। আপনি এখান থেকে চলে যান দিদি, চলে যান। আমি আপনার সাথে আর কোনো কথা বলতে চাই না। এই গায়ে, এই সমাজের মানুষের থেকে অনেক দূরে চলে যাব আজকে, অনেক দূরে। এই সমাজের মানুষ কষ্টে পড়লে কোনোদিন জিজ্ঞেস করে না, শুধু তাদের স্বার্থের কথা ভাবে। আরে আরে, এই গহীন জঙ্গলের মাঝে এই বাড়িটা কার? এটা তো মনে হচ্ছে একটা পোড়া বাড়ি, কিন্তু এই বাড়িতে মনে হচ্ছে তো কেউ থাকে না। আমাকে বিধাতা সত্যিই মনে হয় ভালোবাসেন, না হলে এই শেষ ক্ষণে আমাকে এই বাড়িটি কেন দান করবেন? তিনি কোনো সংকেত অবশ্যই আমাকে দিচ্ছেন। না না, আমি আর এই সংকেতকে কখনো অগ্রাহ্যতা করব না। এই বাড়িতেই আমি সারা জীবন কাটিয়ে দেব, সারাটা জীবন আমি কাটিয়ে দেব বাড়িতে। আর কোনোদিন লোকালয়ে আমি ফিরবো না, কোনোদিন না। যে লোকালয় আমাকে কোনোদিন সাহায্য করেনি, কোনো বিপদে এগিয়ে আসেনি, সেই লোকালয় থেকে আমি 1000 মাইল দূরে থাকবো। আর তোমার স্মৃতিগুলো নিয়ে আমি বাকিটা জীবন পার করে দেব। আমি কোনোদিন যে তোমাকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারবো না, কোনোদিন না। এভাবে 40টা বছর পেরিয়ে যায়। সেই সুন্দরী যুবতী পার্বতী আজ বয়সের ভারে নুয়ে পড়েছে। তার ওয়াদা সে রেখেছে, সারা জীবন সে জঙ্গলেই পার করে দিল। আমি সমাজের মানুষদেরকে বড্ড ঘৃণা করি, তারা তাদের মতো থাকুক, আর আমি এই জঙ্গলে আমার মতোই থাকবো। স্বামী, তুমি তো সব সময় আমার পাশেই আছো, তাই না? আমি সারা জীবন এখানে থাকবো, মৃত্যুর আগ পর্যন্ত।